মোনালিসার হাতে বিষ দেখে চমকে গেল প্রান্তিক। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো হঠাৎ করে ঘুম ভেঙে যায় প্রান্তিকের। ঘুম ভাঙতেই তার শরীর একদম ঘামে ভিজে যায়। বুকের ভিতরটা একদম ধড়ফড় শুরু করতে থাকে। বিছানায় বসে সে নিজের মাথা দু হাতে চেপে ধরে বলতে থাকে, না না, আমি আর এসব মনে করতে চাই না। কেন বারবার সেই পুরনো দিনগুলো আমার সামনে ফিরে আসে? আমি তো সব ভুলে যেতে চেয়েছিলাম, নতুন করে বাঁচতে চেয়েছিলাম, তাহলে কেন অতীত আমাকে ছেড়ে যাচ্ছে না? তার চোখের সামনে ভেসে ওঠে একের পর এক পুরনো স্মৃতি। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট, স্টেশনের প্ল্যাটফর্মে একে বসে থাকা সেই অসহায় দিনগুলো। প্রান্তিক নিজেকে বলতে থাকে, আমি এখন ভালো আছি, আমার নিজের একটা পৃথিবী আছে। তাহলে কেন সে পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠেছে? ঘরের ভিতর সে এক মুহূর্ত থাকতে পারছে না। দ্রুত বাইরে বেরিয়ে নিজের বাইক নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঠিক সেই সময় ঘুম ভাঙে কম্পাসের। চোখ খুলে সে খেয়াল করে বিহান তার পাশে নেই। মুহূর্তের মধ্যে সে উদ্বিগ্ন হয়ে ওঠে, বলে, বিহান স্যার কোথায় গেলেন? এত রাতে আমাকে কিছু না বলে কোথায় চলে গেলেন? পুরো ঘর খুঁজতে শুরু করে কম্পাস। কিছুক্ষণ পর দরজা খুলে ভিতরে ঢুকে বিহান, তার হাতে একটা পুরনো অ্যালবাম। কম্পাস রাগ মেশানো গলায় বলে, আপনি অন্তত একটা কথা বলে যেতে পারতেন তো। এত কিছু হয়ে যাওয়ার পরও নিজের কথা একটু ভাববেন না আপনি? বিহান তখন একটু হেসে অ্যালবামটা সামনে ধরে কম্পাসের, বলছে, তোমার জন্য একটা জিনিস এনেছি, আজ আমরা এটা একসঙ্গে দেখব। কম্পাস অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কি? বিহান তখন ধীরে ধীরে অ্যালবামের মলাটটা হাত বুলিয়ে বলে, আমার মা বাবা বিয়ের সময় অ্যালবাম, অনেক পুরনো স্মৃতি এখানে লুকিয়ে আছে। আমার মনে হচ্ছে হয়তো অ্যালবামে লুকিয়ে আছে সেই রহস্যের সূত্র। দুজনের অ্যালবাম খুললে একের পর এক ছবি দেখতে শুরু করে। কিন্তু অন্যদিকে তখন অনেক ভয়ঙ্কর পরিকল্পনা এগিয়ে যাচ্ছে মোনালিসা। তার হাতে একটা বিশেষ শিশি। সে নিজেকে বলতে থাকে, এবার আর কোনো ভুল হবে না, কম্পাসকে সরাতেই হবে। যতদিন বেঁচে আছে ততদিন বিহানকে আমি পাবো না। তার চোখে তখন ভয়ঙ্কর একটা হিংসার আগুন। বিহান শুধু আমার, কম্পাসকে, একটা সাধারণ মেয়ে, ওর কোনো অধিকার নেই বিহানের জীবনে থাকার। একের পর এক ব্যর্থ চেষ্টার কথা মনে পড়লো। এবার সে দৃঢ় প্রতিজ্ঞ, যাই হোক এবার কাজটা আমাকে শেষ করতেই হবে। অন্যদিকে অ্যালবামের পাতায় খুঁজতে খুঁজতে হঠাৎ করে বিহানের চোখে আটকে যায় একটা ছবিতে। সে তখন উত্তেজিত হয়ে বলে, কম্পাস, এই ছবিটা দেখো না। ছবিটা দেখে তাকিয়ে বলে, মা দাঁড়িয়ে আছেন আর তার হাতে একটা স্কুল ব্যাগ। বিহান ছবিটা আরও কাছে টেনে নিয়ে আসে, ব্যাগটা দেখে ভালো করে তাকাও। কম্পাস ভালোভাবে দেখার চেষ্টা করছে আসলে নামটা কি। তখন কম্পাস বলে, বিহান স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না, একটা নাম লেখা আছে, কিন্তু এর সঙ্গে আমাদের খোঁজার বিশেষ সম্পর্ক কোথায়? বিহানের চোখে তখন অন্যরকম একটা উত্তেজনা। সে ছবিটা আরও কাছে এনে বলে, কম্পাস, ভালো করে দেখো না, আমার মনে হচ্ছে এই নামটাই হয়তো আমাদের সেই হারিয়ে যাওয়া রহস্যের সঙ্গে জড়িয়ে আছে। অনেক সময় ছোট্ট একটা শত্রু কিন্তু বড় সত্যের দরজা খুলে দেয়। কম্পাস ছবিটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখনও যেন তার মাথায় কিছুই ঢুকছে না। অন্যদিকে তখন রাতের নির্জন রাস্তায় নিজের মনে নানা চিন্তা করতে করতে বাইক চালাচ্ছিল প্রান্তিক। হঠাৎ করে সামনে এসে পড়ে মোনালিসা। এক ঝটকায় ব্রেক কষে বাইক থামে প্রান্তিক। মোনালিসা মাটিতে পড়ে যায়। প্রান্তিক বিরক্ত গলায় বলে, চোখে দেখতে পাও না এভাবে কেউ হঠাৎ রাস্তার মাঝে চলে আসে? মোনালিসা কম যায় না। সে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার কিছু হয়েছে কি না সেটা জিজ্ঞেস না করে উল্টা আমাকে দোষ দিচ্ছেন? প্রান্তিক তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি এমনই, অত ভদ্রতা না আমার আসে না। এরপর দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। মোনালিসা নিজের পরিচয় দিয়ে অহংকারের সঙ্গে বলে, আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? আমি মোনালিসা দত্ত। প্রান্তিক হেসে বলে, নাম শুনে ভয় পাওয়ার অভ্যাস আমার নেই। এদিকে মোনালিসা যা শুনে অনেক রাগান্বিত হতে থাকে। ঠিক তখনই ব্যাগ থেকে কিছু জিনিস মাটিতে পড়ে যায়। প্রান্তিক সেগুলো তুলতে গিয়ে একদম চমকে দাঁড়ায়। তার চোখ গিয়ে আটকে যায় একটা ছোট বিষের বোতলে। সে ভুরু কুঁচকে বলে, এটা তো ইঁদুর মারার বিষ। মোনালিসা যা শুনে মুহূর্তেই তার মুখের রঙটা বদলে যায়, তবু নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে ইঁদুর হয়েছে তাই কিনেছি। প্রান্তিক সন্দেহভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে, কারণ তার মনে পড়ে যায় কিছুক্ষণ আগে মোনালিসা কম্পাসের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। তবে সে আর কিছু না বলে শুধু বলে, ঠিক আছে, যেহেতু আমার জন্য তোমার সমস্যা হয়েছে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। মোনালিসা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বাইকের পিছনে বসতে বাধ্য হয় মোনালিসা।
এদিকে কম্পাস আর বিহান তখনও প্রান্তিকের ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে। বিহানের কথায় কম্পাস ফোন করে রাজীবকে। ফোন ধরতে রাজীব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো বোন? কম্পাস কিছুক্ষণ ইতস্ত করে অবশেষে বলে ফেলে, রাজীব দা একটা কথা জানতে চায়, প্রান্তিকবাবু কতদিন ধরে বস্তিতে আছেন? প্রশ্নটা শুনে রাজীব কিছুটা অবাক হলে উত্তর দেয়, কত বছর? প্রায় 4 বছর। এ কথা শুনে কম্পাস আর বিহানের দুজনেই চমকে ওঠে। রাজীব আরও বলতে থাকে, 4 বছর আগে প্রান্তিকদা একটা অনাথ আশ্রমে থাকতেন। সেখানে থেকে কোথাও যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা তাকে উদ্ধার করি। তারপর থেকে উনি আমাদের সঙ্গেই আছেন। কথাগুলো শুনে কম্পাসের বুকের ভিতর কেমন যেন একটা কেঁপে ওঠে। তার মনে হতে থাকে হয়তো প্রান্তিক সেই মানুষ যাকে তারা এতদিন ধরে খুঁজছে। ফোন রেখে দেওয়ার পর বিহান বলতে থাকে, কম্পাস, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই অনাথ আশ্রমে যেতে হবে। কম্পাসও রাজি হয়ে যায়। তখন কম্পাস বলে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এখন মাকে কিচ্ছু বলা যাবে না। বিহান রাজি হয়, বলছে, ঠিক বলেছ। মা এত কষ্টের পর নিজেকে সামলে নিয়েছেন, ভুল আসার মধ্যে আবার তাকে ফেলতে চাই না। কম্পাস তখন বলে, প্রমাণ না পাওয়া পর্যন্ত সব কিছু গোপন রাখতে হবে। তারপর যদি সত্যি আমরা হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে পাই, তাহলে সেটাই হবে মায়ের জীবনের সবচেয়ে বড় সুখবর। অন্যদিকে দেখা যায় ঠিক সেই সময় মোনালিসাকে বাড়ির সামনে নিয়ে এসেছে প্রান্তিক। প্রান্তিক তো মোনালিসার বাড়ি দেখে অবাক হয়ে যায়, বলছে, এটা তোমার বাড়ি? খুব সুন্দর বাড়ি। শোনো, আমাদের বাড়িঘর না তোমাদের মতো নয়। তোমার মতো আমি এত সুখী মানুষ নই। বস্তি যেখানে পাই সেখানেই আমাদের থাকতে হয়, গরমের মধ্যে, বুঝতে পেরেছ? যাও, বাড়ি চলে যাও, ঠান্ডা মাথায় রেস্ট নাও। আর শোনো, এই রাত বিরাতে না রাস্তায় বেরিয়ে পড়বে না, ঠিক আছে? মোনালিসা তখন বলে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনি আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আপনি আমাকে বাড়িতে ছেড়ে দিলেন না, আপনি আমার কোনো উপকার করেননি। আপনি তার আগে আমাকে বাড়িতে ধাক্কা দিয়েছেন, সেটার জন্য আমি যাতে আপনার নামে পুলিশে কমপ্লেন না করি সেই ভয়ে, বুঝতে পেরেছেন? এদিকে উপরে দাঁড়িয়ে মোনালিসার মা বলছে, কার সাথে কথা বলছে মোনা? কার বাইকে করে ও এত রাতে এখানে এসেছে? সেনাপতি তো নয়। এটা নিয়ে ভাবছে মোনালিসার মা। অন্যদিকে দেখা যায় বিহান ফোন দিয়ে রাজীবকে, বলছে, রাজীব বাবু, প্রান্তিক বাবু যে এনজিও আশ্রমে থাকতেন সেই আশ্রমের নামটা কি তুমি বলতে পারবে? মানে ওনার কি সেটা মনে আছে? তখন বলে, হ্যাঁ দাদা, সেটা মনে আছে। তাহলে প্লিজ ওই জায়গাটার নামটা জেনে একটু বলো না, তাহলে আমরা একটু এখানে খোঁজখবর নিয়ে জানতে পারি যে প্রান্তিকবাবুকে ওইখানে কিভাবে পাওয়া গিয়েছিল, কোথা থেকে পাওয়া গিয়েছিল। রাজীব তখন বলে, টেনশন করো না, এই ব্যাপারটা না পুরোটাই গোপন থাকবে। প্রান্তিকবাবু কিছু জানতে পারবে না। আমার বাড়িতে আমার মা খুব এফেক্টেড আছে। বিহান বলতে থাকে এই ব্যাপারটা নিয়ে, তাই আমরা এমন কিছু করব না যাতে লোক জানাজানি হয়, আমার মায়ের মনে নতুন কোনো আশা বা হতাশা তৈরি হয়। আমরা কোনোটাই করব না, সুতরাং সবটাই আমাদের গোপন রাখতে হবে। রাজীব তখন বলে, চিন্তা করো না, তোমার কথা কেউ জানতে পারবে না, তোমার নাম কেউ জানতে পারবে না। বিহান তখন বলে, হ্যাঁ সেটাই ভালো, কারণ প্রান্তিকদা যদি জানতে পারে না, আমার গলা টিপে মেরে ফেলবে। আর রাগ তো জানেন না, দাদা একটা এনজিও কথা বলেছিল, যতদিন মনে পড়েছে মায়ের স্নেহ নামে একটা এনজিও খুলেছে, আপনারা ইন্টারনেটে খোঁজ করে দেখতে পারবেন, পারলে একবার ওইখানে গিয়ে জানতে পারেন। তবে আমার মনে হয় না কোনো খোঁজ পাবেন বলে মনে হয়। কিন্তু ওরা বলেছিল দাদাকে রেল স্টেশন থেকে পেয়েছিল, আর সেদিন পুজোর দিন তোমাদের বাড়িতে গেল না, তখন দাদা বলল তোমার মাকে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে ওরাও কি জানে যে দাদার আগের কিছু ব্যাপার। তবে আপনারা যখন চাচ্ছেন একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। বিহান তখন বলে, থ্যাংক ইউ। তখন কম্পাসও থ্যাংক ইউ জানায়। এটা বলে ফোন রেখে দেয়। কম্পাস এবং বিহান তখন বলতে থাকে যে দাদা যদি নিজের বাড়ি পরিবার খুঁজে পায়। রাজীব তখন বলে, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, দাদা যদি নিজের বাড়ি পরিবার খুঁজে পায় তাহলে আমাদের অনেক ভালো লাগবে, আমরা অনেক খুশি হয়ে যাব। আর ঠাকুর নিশ্চয় মিলিয়ে দিয়েছে তোমাদের মতো বোন, জানো তো, কারণ এইভাবে তাহলে কে আলাপ করতো বলো তো? এটা দাদার ভাগ্যে ছিল, তা না হলে হতো না। কম্পাস তখন বলে, থ্যাংক ইউ রাজীবদা, আজকে রাখছি। এরপর কম্পাস বিহানকে বলে, আমাদের তাহলে এনজিওতে একবার যেতে হবে। বিহান বলে, যেতে তো হবে, মনে হচ্ছে এবার কিছু একটা হবে। অ্যাটলিস্ট সবটা জেনে চুপ করে তো বসে থাকছি না, তাই না? এবার একটু স্বস্তি লাগছে। তখন দুজনেই অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার প্রান্তিকের আসল পরিচয় কি মিলবে কম্পাস এবং বিহানের? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।